জলবায়ুর প্রভাব মোকাবেলায় দাতা সংস্থার অর্থ ছাড়ে জটিলতা আছে জানালেন অর্থ উপদেষ্টা। নিজেদের সামর্থ্যেই কাজ এগিয়ে নেওয়ার আহ্বান। ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে মন্তব্য ডক্টর হোসেন জিল্লুরের। ট্রাম্পের শুল্ক যুদ্ধের সুফল পেতে 5 পরামর্শ অর্থনীতিবিদদের। এবং ইসলামী ধারার দুর্বল 5 ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি পেল বাংলাদেশ ব্যাংক। এসআইবিএল এর সাবেক কয়েকজন পরিচালকের বিরোধিতা। দর্শক স্বাগত ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। এবারে বিস্তারিত। জলবায়ুর প্রভাব মোকাবেলায় দাতা সংস্থার কাছ থেকে অর্থ ছাড়ের জটিলতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন আগামীতে $5 বিলিয়ন চাওয়া হবে, শুধুমাত্র উন্নত বিশ্বের প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে নিজেদের সামর্থ্যের মধ্যেই কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে গণমাধ্যম কর্মীদের জন্য জলবায়ু অর্থায়ন শীর্ষক কর্মশালায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। উপকূলীয় অঞ্চলে নদী ভাঙন, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, হুমকির মুখে উপকূলীয় জনপদ। এমন প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন প্রেস সচিব। বলেন জলবায়ুগত দিক দিয়ে বাংলাদেশ চরম ক্ষতির মুখে থাকার পরও মেলে না প্রাপ্য আন্তর্জাতিক সহায়তা। কারণ হিসেবে বিশ্ব গণমাধ্যমে ক্ষতির দিকটি তুলে ধরতে না পারাকে সামনে আনেন তিনি। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত জলবায়ু অর্থায়ন শীর্ষক কর্মশালায় তিনি এই কথা জানান। আমাদের দেশে আমরা ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে। দাতা সংস্থা আইএমএফ থেকে মাত্র $1-2 বিলিয়ন আনতে প্রচুর পরিশ্রম করতে হয়, অথচ ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্তত $5 বিলিয়ন প্রয়োজন হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থটা আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব, এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করি। শুধুমাত্র উন্নত বিশ্বের প্রতিশ্রুতির উপর নির্ভর না করে নিজেদের সামর্থ্যের মধ্যেই কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। প্রকৃতির প্রতি, দেশের প্রতি এটা না করলে কিন্তু আমরা সামনে বেশি দূর এগিয়ে যেতে পারবো না। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দেশে ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলেই তা বোঝা যায় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তাই প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও বাণিজ্যিক গতি বাড়ানোর আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য নিয়ে আলোচনায় তিনি এই আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের সুফল পেতে ব্যবসায়ী নেতৃত্ব শক্তিশালী করা সহ 5 পরামর্শ দিয়েছেন আলোচকরা। ফেডারেশন চেম্বারেরও ট্রাম্পের শুল্ক নীতি এবং তার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই এর ভূমিকা শীর্ষক আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম। গেইনফুল এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের এতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেন নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রতিযোগিতার সক্ষমতা ও লজিস্টিক্স সেবার মান বাড়াতে হবে। এজন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ট্রাম্প ট্যারিফের কারণে অলরেডি জিডিপি গ্রোথ 0.6% পড়ে গেছে, এবং এইখানে এশিয়া সবচেয়ে, নর্থ আমেরিকার পরে সবচেয়ে বড় অভিঘাতটা আসছে এশিয়ার উপর, 0.4% ড্রপ। কাস্টমস এবং ব্যাংকিং খাতে বর্তমানে যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে, এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। এলডিসি গ্রাজুয়েশনে ব্যবসায়ী মহল ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে চ্যালেঞ্জ ও উত্তরণের পথ বের করার পরামর্শ দেন সাবেক এনবিআর চেয়ারম্যান। আমেরিকার সাথে যেটা হলো, সেখানে আমাদের প্রাইভেট সেক্টর বা কাউকে সেইভাবে পলিসি পেপার তৈরি করার ব্যাপারে কিন্তু হেল্প করা হয়নি। বিসিসিআই, এমসিসিআই, ওই ইউনিভার্সিটি প্রফেসর বা সব কিছু মিলিয়ে হিসাববিদ, তারা সবসময় ভাই আপনি কি এসআরও জারি করতে চাচ্ছেন, আপনি কি পলিসি করতে চাচ্ছেন, আমরা আলোচনা করি, আমরা বলি, তারপরে
তাহলে হবে কি সকলের পার্টিসিপেশনটা ঠিক হবে। আলোচনায় হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের খুব জোরালো আলোচনা শুরু করতে হবে, নতুন প্রবৃদ্ধির চালক কারা কি কি হবে। আমাদের যেগুলো আছে, তৈরি পোশাক খাত, রেমিটেন্স খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে। ফার্মাসিউটিক্যাল আছে, কৃষি খাত আছে, আইটি সার্ভিসেস আছে, লেদার আছে, আরো বহু উদীয়মান খাতগুলো কিন্তু আছে, যেখানে আমাদের এই নতুন প্রবৃদ্ধির চালকগুলোকেও আবিষ্কার করতে হবে, সহায়তা করতে হবে। হোসেন জিল্লুর রহমান বলেন, প্রযুক্তি, কৃষি, ওষুধ, চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি করতে হবে। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ আগাচ্ছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ইসলামী ধারা দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একীভূত করার জন্য 35,200 কোটি টাকার মূলধন ধরা হয়েছে। এর মধ্যে সরকার 20,200 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে, আর আমানত বীমা ট্রাস্ট ফান্ড থেকে 7,500 কোটি টাকা নেওয়া হবে। বাকি 7,500 কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে। এর আগে গত সপ্তাহে 5টি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়। বৈঠকে একীভূত হতে সম্মত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে একীভূত হওয়ার তালিকায় থাকা এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক দুটি সময় চেয়েছে। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক কয়েকজন পরিচালক সরকারি উদ্যোগে 5 ব্যাংক একীভূতকরণের বিরোধিতা করেছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যাংক চালাতে যত টাকা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংককে দিতে হবে, পরে ব্যবসা করে তা ফেরত দেওয়া হবে। সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত এম রেজাউল হক অভিযোগ করেন, বন্দুক ঠেকিয়ে একসময় ব্যাংকটি দখল করা হয়েছিল, এবার আবার সরকারি খাতে নেওয়ার চেষ্টা চলছে। উদ্যোক্তা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর প্রশ্ন তোলেন, ব্যবসায়ীরা যদি ব্যাংক চালাতে না পারে তাহলে অন্যরা কিভাবে চালাবেন? দুর্দশাগ্রস্ত সোশ্যাল ইসলামী ব্যাংক 5টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক গঠন করতে যাচ্ছে সরকার। এজন্য প্রয়োজন হবে 35,200 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 20,200 কোটি টাকা, আর 7,500 নেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। বাকি 7,500 কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এবারে শেয়ার বাজারের খবর। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে ঢাকা পুঁজিবাজারে। এছাড়া টাকার অঙ্কে লেনদেনের সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারেরও কমেছে দাম। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসএক্স 8 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,627 পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 41 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 127টির, কমেছে 223টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 48 পয়েন্ট বেড়েছে, আর এদিন লেনদেন 2 কোটি টাকা কমেছে। লোহিত সাগরে সাবমেরিন ফাইবার অপটিক্যাল কেবল কাটা পড়ায় বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তাদের এজুর ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে। যদিও বিকল্প পথে ট্রাফিক সচল রাখার চেষ্টা চলছে। এই ঘটনায় শুধু মাইক্রোসফটই নয়, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার বেশ কিছু দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অতীতেও জাহাজের নোঙর বা নাশকতার কারণে এ ধরনের তার কাটার ঘটনা ঘটেছে, যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলিনেট হাউস। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে সবজির চারা। নিরাপদ ফসল ও চারা উৎপাদন হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
উন্নত মানের পলি অয়েল পেপারে আবৃত চাষযোগ্য কৃষিঘর পলিনেট হাউস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি এটি। পলিথিনের আচ্ছাদন ব্যবহার করায় সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। এই পদ্ধতিতে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বছরব্যাপী ফসল ফলানো যায়। পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছেন বগুড়ার কৃষক। চারা উৎপাদনের পাশাপাশি আগাম ফসল ফলাচ্ছেন তারা। শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে। মানসম্মত সুস্থ চারা উৎপাদন হচ্ছে, এতে ফলনও ভালো হয়। চারা উৎপাদনের জন্য যে নিরাপদ পরিবেশটা লাগে সেটা আমাদের এই পলিনেট শেডের ভেতরে আমরা এটা পাই। আমরা নিজেদের যে আমাদের প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোতে আমরা দেই, প্লাস আমাদের আশেপাশে কৃষকরা নিয়ে যায় এবং আমরা বাইরে অনলাইনেও আমরা এই চারাগুলো সেল দিয়ে থাকি। এই পদ্ধতি লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই চাষে। আমারই ছাত্র, ওকে নিয়ে আসছি দেখানোর জন্য, যদি হয় তাহলে আমরা ভালো হইলে আমরাও করবো। আর চারাটার গ্রোথ বেশি হয়, দ্রুত গতিতে বাড়ে, অনেক সুবিধা আছে আপনার এই যে চারাগুলোর মানসম্মত ভালো থাকে। পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে নিরাপদ মানসম্মত চারা উৎপাদন হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। রোগবালাইয়ের আক্রমণ, এখানে গাছের চারাতে যে আক্রমণটা হয় এটা একেবারেই নাই। আর মাটিতেও যে চারাগুলো করা হচ্ছে সেগুলোও মোটামুটি অনেক সতেজ সুস্থ সবল চারা। এটা একটা ভালো টেকনোলজি যেখানে মাধ্যমে তারা লাভবান হতে পারে এবং এটার মাধ্যমে ভবিষ্যতে আমাদের একটা সবজির যে চারার বাজার এটা আরো বেগবান হবে এবং বগুড়া এখানে আরো ভালো অবস্থায় চলে যাবে। পলিনেট হাউসে সারা বছর সবজি চাষ ও চারা উৎপাদন হবে, এতে কৃষিতে বৈচিত্র্য আসবে। জেলায় সব মিলিয়ে 20টি হাউস রয়েছে, আরো 5টি প্রক্রিয়াধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জমজমাট উত্তরবঙ্গের দিনাজপুরের 10 মাইল কলার হাট। এই হাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে কলা নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর কলার দাম বেশি, অভিযোগ ব্যবসায়ীদের। এই বাজারে প্রতিদিন কোটি টাকার কলা কেনাবেচা হয়। কলা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার 10 মাইলে দেশের সবচেয়ে বড় কলার হাট। প্রতিদিন ভোর থেকেই কৃষকের কাছ থেকে কলা সংগ্রহ করতে থাকেন ব্যাপারীরা। থরে থরে সাজানো হয় কলা ভর্তি ট্রাক। এই দৃশ্য প্রতিদিনের। প্রায় 4 মাস ব্যাপী জমজমাট থাকে এই হাট। দিনাজপুর জেলা ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ আশেপাশের কয়েকটি জেলার কলা আসে এখানে। এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবছর কলার দাম ও সরবরাহ বেশি বলে দাবি ব্যবসায়ীদের। হাটে থেকে যায় তো 15 হইতে 20 গাড়ি, আর গ্রাম থেকে জায়গা 20-25 গাড়ি ডেইলি, প্রত্যেক দিন। এগুলি আপনার নারায়ণগঞ্জ যায়, যাত্রাবাড়ি যায়, বিভিন্ন এলাকায় যায়, কাশপুর, তারপর আপনার মেঘনা, দাউদকান্দি, ওদিকে সব জায়গায় যায়। তবে কৃষকের অভিযোগ, সার, কীটনাশক সহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় কলা চাষ করে লাভবান হচ্ছেন না তারা। খরচা, বহুত খরচা। এই যে চাষ খরচা, বীজ, সার, বহুত খরচা। গড়লে হচ্ছে একটা 15 হালি 500 টাকা কিনলে 80 টাকা খরচ পড়তেছে, বুঝলেন? তাতে আমাদের এখনো পোষাচ্ছে না। এই কলার বাজারে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার কলা কেনা বেচা হয়। তবে হাটের পরিধি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এখানে বিভিন্ন জায়গা থেকে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, বরিশাল, ঝিনাইদহ থেকে লোকজন আসে, তাদের বসার পর্যন্ত জায়গা নেই। কলা সহ লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আগামীতে এই ফসলটি সম্প্রসারণে আরো মনোযোগী হবে। কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের যে রোগ বালাই, সার ব্যবস্থাপনা, অন্যান্য পরিচর্যা যেগুলি নিয়মিত তারা তাদেরকে সে সহায়তা করছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলে এই কলার বাজার। প্রতি মৌসুমে শুধু দিনাজপুর জেলায় প্রায় 200 কোটি টাকার কলার উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি মৌসুমে পাবনায় শিমের ফলন বিপর্যয় হয়েছে। কৃষকরা জানান, হলুদ মোজাইক ভাইরাস আক্রমণ করায় গাছের পাতা হলুদ হয়ে গেছে, ফুলও ঝরে যাচ্ছে, এমনকি যে ফল এসেছে তাতেও পোকা ধরেছে। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। আহমেদুল হক রানা তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
বেগুনি সাদা রঙের ফুল আর সবুজ শিমে ছেয়ে গেছে পাবনার বিস্তৃত অঞ্চলের ফসলি মাঠ। পাবনা জেলার সব উপজেলার কৃষি জমিগুলোতে আগাম জাতের শিম চাষ শুরু হয়েছে। আগাম জাতের এই শিমের নাম দিয়েছেন তারা অটো শিম। মাঠে মাঠে চলছে এখন অটো শিমের আবাদ। শিম তুলে বাজারে বিক্রিও শুরু করেছেন কেউ কেউ। কৃষকরা জানালেন এই বছর অতিবৃষ্টির কারণে গাছের গোড়ায় পানি জমে যাওয়ায় হলুদ মোজাইক ভাইরাস গাছগুলোতে আক্রমণ করায় এসব গাছের ফুল ঝরে যাচ্ছে, এমনকি যে ফল এসেছে সেই ফলে পোকা ধরছে। আমরা একটা ভোগান্তির ভিতরে আছি, গাছ কোঁকড়ায় যাচ্ছে, হলুদ হচ্ছে, তো কোনোভাবে কোনো কীটনাশক দিয়ে এটা আমরা ফের পাচ্ছি না, লাভবান হওয়া যাচ্ছে না, খুব ক্ষতিগ্রস্ত করে আছি। তারপরে বেশ তো পাগল আসেই না, ও চেহারাও দেখা যায় না, ফোন করলেও আসে না। ওরা আমরা কোন বীজ দিব ও আসি তো বলেই না, আর ফোন করলেও আসে না। এই ভাইরাস দমন করতে কৃষকদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। কৃষক ভাইদের মিশ্র প্রতিক্রিয়া হলো এবার ইয়েলো মোজাইক ভাইরাস নিয়ে। ইয়েলো মোজাইক ভাইরাস সিম গাছে একটি স্বাভাবিক ঘটনা, এটা সারা দেশে হয়ে থাকে, কখনো কম হয়ে থাকে, কখনো বেশি হয়ে থাকে। আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর পাবনা জেলায় ৩,১০০ হেক্টর জমিতে আগাম জাতের শিম আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে শিম আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আজকের সংবাদে। সবাইকে ধন্যবাদ সাথে থাকায়।